আল শুয়ে রইল। কিছুক্ষণ পর এতিহা বেরিয়ে বলে, এই শুয়ে আছো কেন? তুমি ফ্রেশ হয়ে নাও, তোমাকে নিয়ে বের হব। কোথায় যাব? আমার সাথে। আর শোনো, আম্মা যদি জানতে চাই কেন বাইরে যাচ্ছি তাহলে বলবে তুমি আমাকে নিয়ে বের হচ্ছ। কি মনে থাকবে? আগে ফ্রেশ হয়ে আসি। আল ওয়াশরুমে চলে গেছে। কিছুক্ষণ পর বেরিয়ে দেখে এতিহা একদম রেডি। আল এতিহাকে নিয়ে নিচে গিয়ে দেখে সবাই নাস্তা করছে। আল, নাস্তা করতে আয়। আল এতিহা দুজনেই নাস্তা করছে। তখনই কলিং বেল বেজে উঠছে। আলের ভাবি গিয়ে দরজা খুলছে। তখনই ভাবি বলেন, আম্মাজান, একজন ভদ্রলোক সাথে পুলিশ নিয়ে এসেছে। তখনই সবাই খাবার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে গেছে। ভদ্রলোকটার দিকে তাকিয়ে দেখি এতিহার বাবা। আর তখনই এতিহার দৌড়ে গিয়ে ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি এসেছো? ওরা আমাকে বন্দি করে রাখছে। আজ 2 দিন যাবত আমাকে এই বাড়িতে বন্দি করে রাখছে। এতিহার এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। আল দাঁড়িয়ে থাকা থেকে বসে গেছে। স্যার, ওরা আমার মেয়েকে জোর করে এই বাড়িতে বন্দি করে রাখছে। আপনারা ওদের সবাইকে থানায় নিয়ে চলেন। ঠিক তখনই এতিহা আবার বলে, বাবা শুধু বন্দি করেনি, আমাকে জোর করে ওনাদের ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। তখনই আমি বলি, এতিহা এইগুলো তুমি কি বলছো? তখনই আমাকে চোখ টিপ দিছে। আমাকে বন্দি করে রেখে জোর করে ওনাদের ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। এতিহার কথা শুনে আল বলে, এতিহা তুমি এগুলো কি বলছো? তখনই এতিহা আলকে আবারও চোখ টিপ দিছে। আল চুপ করে গেছে। আর এতিহা বলতেছে, আব্বু, তুমি এর একটা ব্যবস্থা করবে। আমাকে জোর করে এই বাড়িতে নিয়ে এসে আমাকে বিয়ে দিছে। স্যার, আপনারা দাঁড়িয়ে কি দেখছেন? ওদের সবাইকে থানায় নিয়ে চলেন। কাকে থানায় নেবে? বরং আমি তোমার আর তোমার মেয়েকে থানায় দেব। আমার সহজ সরল ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে। আম্মা, এতিহার বাবা আর ভাইয়া আব্বা সবাই যার যার মতো করে তর্ক যুক্তি দেখাতে ব্যস্ত। এর মাঝে পুলিশ জোরে ধমক দিয়ে বলে, থামুন আপনারা, না হলে সব কয়টাকে থানায় নিয়ে যাব। একসাথে সবাই চুপ করে গেছে। এই মেয়ে, তুমি সত্যিটা বলো, তোমাকে কি জোর করে নিয়ে এসেছে? আপনার প্রশ্নের উত্তর দিব তার আগে আমি ওনার সাথে মানে শাশুড়ি মায়ের সাথে কিছু কথা আছে। মানে? মানে আগে ওনার সাথে কথা বলবো, এরপর বলবো আমাকে এখানে কে আনছে। পুলিশ বিরক্ত হয়ে বলে, ঠিক আছে, যাও, আগে কথা বলো। ধন্যবাদ। আম্মা তো রেগে মেগে আগুন হয়ে যাচ্ছে। এর মাঝে এতিহা এসে আম্মাকে বলে, আমা একটু সাইডে যাবেন, আপনার সাথে পার্সোনাল কিছু কথা আছে। আম্মা এতিহার দিকে তাকিয়ে এতিহার কাছে গেছে। এদিকে আব্বাকে দেখছি নিজের ভাইকে এতদিন পর দেখে কিছুটা কুশল বিনিময় করে নিল। কিছুক্ষণ পর আম্মা আর এতিহা এসেছে। এতিহা এসে মিষ্টি হাসি দিয়ে বলে, স্যার, এই ছেলেটা আমাকে নিয়ে এসেছে। আলের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে, এতিহা তুমি এটা কি বলছো? এতিহা ঠিকই বলছে। স্যার, এখনো দাঁড়িয়ে থাকবেন নাকি? এই যে আপনি নিজে থেকে আমাদের সাথে যাবেন নাকি আমরা জোর করে নিয়ে যাব? দেখুন, এটা আমাদের পারিবারিক ব্যাপার। আসলে আপনাদের সাথে করে যে আনছে সে আমার আপন ভাই, আর ইতিহা হচ্ছে আমার ভাতিজি। দেখুন স্যার, ওনারা মিথ্যা কথা বলছে। আমাদের সাথে ওদের কোনো রকম সম্পর্ক নেই। ওনাদের জন্য আমার বড় ভাইয়া আত্মহত্যা করেছে। ইতিহা তুমি কি বলছো? রাজ আত্মহত্যা করেছে মানে? হ্যাঁ, আজ তোমার বুড়ি মেয়ের জন্য আত্মহত্যা করেছে। কাকে বুড়ি বলছেন? আমার বোন লিলিকে। বরং আপনার ছেলের জন্য আমার বোনের জীবনটা অকালে দিতে হয়েছে, আর এখন এসেছেন আমাদের উপরই দোষ দিতে। দেখুন, আপনারা শান্ত হন। এখন যেহেতু মেয়ে নিজে বলেছে আপনাদের বাড়ির ছেলে মেয়েকে জোর করে বাড়িতে এনে দরে বাইন্দা বিয়ে করে নিছে, এখন আপনার ছেলেকে আমাদের সাথে যেতে হবে। দেখুন স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা বিচার করবে আদালতে। আর জজ সাহেব, আমাদের কাজ আমাদের করতে দিন, আর আপনি আমাদের সাথে আসুন। আল, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। এতিহার মুখে এমন কথা শুনে আল অনেক রাগান্বিত হয়ে বলে, এতিহা আজ থেকে আমাদের রাস্তা আলাদা। তোমার আম্মা যখন ফোনে বলেছে কাজটা শেষ করে
তাড়াতাড়ি বাড়িতে আয়। আর তুমি ঠিক তাড়াতাড়ি করেছো। ধন্যবাদ আমার সাথে এমনটা করার জন্য। সময় বলে দেবে আমাদের রাস্তা আলাদা নাকি পাশাপাশি। তখন আল মুস্কি হাসে গাড়িতে উঠে গেছে। পুলিশ আলকে থানায় নিয়ে এসেছে। ওইদিকে আলের বাবা ভাইয়া হন্যে হয়ে আলকে ছাড়াবার জন্য ছোটাছুটি শুরু করছে। আজকের মতো সারাদিন এভাবে গেছে। আলের বাড়িতে শোকের ছায়া পড়ছে। সবার খাওয়া দাওয়া এখন প্রায় বন্ধ। আর অন্যদিকে ইতিহা আর ওর বাবা মা বেশ খুশি আছে। আর আল থানায় বসে বসে মশার কামড় আর চোখে ঘুম না আসাতে শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আলের মনে একটাই প্রশ্ন, ইতিহা কেন এমনটা করছে? ওদের প্রথম রাতটা তো কত সুন্দর ভালোবাসা দিয়ে কেটেছে। এভাবে দেখতে দেখতে 5 দিনের মতো চলে গেছে। এখনো আলকে ছাড়াতে পারেনি। আজকে অনেক কষ্টে জামিনে আলকে ছাড়িয়ে আনছে। আলের শরীর একদম খারাপ। বাড়িতে এসে আগে এক ঘুম দিছে। এক ঘুমে 12 ঘন্টা পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে এসেছে। আল এসো খাবে। আম্মা কোথায়? আছে, তুমি এসে খেয়ে নাও। ভাবি জোর করে আলকে খাওয়াতে বসেছে। আলের খেতে একদম মন চাচ্ছে না, তাও নিজের সাথে যুদ্ধ করে কিছু খেয়েছে। এভাবে আরো 5 দিন চলে গেছে। এখন কিছুটা স্বাভাবিক হয়েছে আলের পরিবার আর আল। আজ 2 মাস পরে আল কলেজে যাচ্ছে। তবে ইতিহার সাথে কোনো যোগাযোগ নেই। আর ইতিহার সাথে কোনো রকম ডিভোর্সও হয়নি। কলেজে গিয়ে রাফির সাথে দেখা। কি হারামি, এতদিন পর আমাদের কথা মনে পড়েছে। রাফি, অনেক সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? তাহলে শোন। এরপর রাফিকে সবকিছু খুলে বলছি। রাফি সবকিছু শুনে অনেকটা আফসোস করেছে। আচ্ছা রাফি, এখন চল ক্লাসে যাই। রাফিকে সাথে নিয়ে আল ক্লাসে গেছে। ক্লাসগুলি করেছে। ক্লাস শেষে রাফিকে নিয়ে আসতেছে। তখনই জুই সামনে এসেছে। ও ভালো কথা, জুই কিন্তু আলকে অনেক ভালোবাসে। আলের পেছনে আজ 6 মাস যাবত পড়ে আছে, কিন্তু আল এতদিন কোনো পাত্তা দেয়নি। আল, কোথায় ছিলে এতদিন? তোমাকে ভালোবেসে কি ভুল করেছি? দেখো আল, তুমি আমাকে না ভালোবাসলে তাহলে আমি আত্মহত্যা করে তোমার নাম চালিয়ে দেব। জুইয়ের কথা শুনে আল মুস্কি হেসে বলে, জুই হাসালে আমাকে। আমি কি কখনো তোমাকে বলেছি ভালোবাসি? দেখো, আমি বিয়ে করে ফেলেছি। এখন এই ঝামেলা নিয়ে আছি। আর তুমি নতুন করে ঝামেলা দিতে এসো না। আল, তুমি বিয়ে করে ফেলেছো? হ্যাঁ, বিয়ে করেছে। আচ্ছা জুই, আর নতুন করে প্যারা দিতে এসো না। এমনিতে অনেক প্যারা নিয়ে আছে আল। কি এমন প্যারা জানতে পারি? কোনো দরকার নেই। তখনই জুই মুস্কি হেসে বলে, বুঝতে পারছি, বউ মনে হয় ছেড়ে চলে গেছে। আল কিছু বলতে যাবে তার আগেই রাফি বলে ওঠে। ছাড়াছাড়ি হয়নি, কিন্তু মনে হয় হবে। তখনই রাফির দিকে চোখ লাল করে তাকিয়ে আছে আল। আল, তাহলে বউকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করে নেব। জুই, তুমি আমাকে আর এসব ব্যাপারে কোনো কিছু বলবে না। রাফি আয়। জুই দাঁড়িয়ে আছে রাফিকে নিয়ে। আল চলে এসেছে। আজকের দিনটা কিছুটাই ভালো কাটছে। বিকেলে জুয়েল ফোন করছে। আল জুয়েলের সাথে দেখা করছে। আল, রাফি কি বলছে এসব? এতিহা নাকি তোর সাথে খুব খারাপ আচরণ করেছে। শালা, সব দোষ তোর। তোর জন্য আজ আমার এই অবস্থা। ওই দিন যদি ইতিহাকে বিয়েটা না করতাম তাহলে ভালো হতো। এখন না পারছি ভুলে যেতে, আর না পারছি কাছে যেতে। এই যন্ত্রণা অনেক কষ্ট দেয়, যা তোকে বলে বোঝাতে পারবো না। এতিহাকে তুই ফোন করেছিস? কেন ফোন করব? যে মেয়েটা আমাকে থানায় পাঠিয়েছে তার কাছে কেন ফোন করব? তুই জামিন পেয়েছিস কি করে? একটাবার চিন্তা করে দেখেছিস? এতিহা চেয়েছে তাই তুই জামিন পেয়েছিস। আচ্ছা, তুই আমার দোস্ত নাকি মেয়েটার দোস্ত? আরে বোকা, রাগ করিস কেন? আমার মনে হয় এতিহা তোকে ভালোবাসে। কোনো একটা কারণে তোর থেকে দূরে চলে যেতে চাচ্ছে। শালা, ভালোবাসবে কি করে? ইতিহা তো ওর ভাইয়ার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছে। আচ্ছা, রাত অনেক হয়েছে, চল বাড়িতে যাওয়া যাক। জুয়েলের কাছ থেকে বিদায় নিয়ে আল বাড়িতে এসেছে। আলের বাড়ির সবাই বসে আছে। আলকে দেখে আলের মা বলে, আল, এখানে আয়। হ্যাঁ বলেন। ইতিহাকে ভুলে যা। যেই মেয়েটা তোকে একটুও ভালোবাসে না, তোকে নিয়ে চিন্তা করে না, সেই মেয়েটার জন্য কেন নিজেকে কষ্ট দিবি বল? আম্মা, আমি ইতিহাকে ভুলে গেছি। তখনই ভাইয়া বলে, তাহলে কি আমরা তোর বিয়ের জন্য কাউকে কথা দিতে পারি?
বিয়ে আবার? না, আর বিয়ে করছি না। আর তাছাড়া আমার তো এখনো ইতিহার সাথে ডিভোর্সই হয়নি। নতুন করে বিয়ে করব কি করে? কিছুদিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। এই কাগজ উকিল নোটিশ পাঠিয়েছে। ও ঠিক আছে, তাহলে আর কি। তবে এখন আর বিয়ে করছি না। আচ্ছা আমি যাই। যখনই যেতেছিলাম তখনই ভাইয়া বলে, জুইয়ের বাবা আজকে আমাকে বলেছে, আর তাছাড়া জুই নাকি তোকে ভালোবাসে। এখন জুইয়ের বাবা চাচ্ছে তোর সাথে বিয়ে দিতে। আমাকে কিছুটা চিন্তা ভাবনা করতে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেলাম। আল রুমে এসে এতিহার জন্য কেনা কাপড়গুলো দেখছে আর বারবার এতিহার সেই ভালোবাসার রাতটার কথা মনে পড়ছে। আল রুম থেকে বেরিয়ে ছাদের উপরে গেছে। আজকের রাতটা ছাদের উপরে কেটে গেছে। সকালে ঘুম ভাঙছে আলের ভাবির ডাকে। আল, সারা রাত ছাদের উপর ছিলে? ব্রাঞ্চের উপরে ঘুমিয়ে গিয়েছিলাম। আমি উঠে ফ্রেশ হয়ে এসে নাস্তা করে কলেজে গেলাম। তখনই জুই দৌড়ে এসে বলে, আল, তোমার বাড়িতে বাবা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। জুই তুমি এমনটা কেন করছো? আমি তোমাকে চাই যে কোনো মূল্যে। এখন চলো, তোমাকে নিয়ে কফি খাবো আর আমাদের দুজনের সম্পর্কে আরো গভীরভাবে জেনে নেব। জুই আমার ভালো লাগছে না, তুমি যাও। তখনই জুই আমাকে টেনে নিয়ে গেছে জোর করে। আমি রেস্টুরেন্টে বসে আছি। জুই অর্ডার করছে। জুই কিছুটা চঞ্চল টাইপের, যার কারণে আমার ভালো লাগে না। দুইজনে কফি শপে বসে আছি। আমাদের বিয়েটা হলে আমরা অনেক হ্যাপি কাপল হব। বিয়েটা মনে হয় হচ্ছে না বলে চলে আসতে চাইছে, তখনই জুই হাত ধরেছে। এমন করছো কেন? বসো কিছুক্ষণ। আল চারদিকে তাকিয়ে দেখে সবাই তাকিয়ে আছে। আল তা দেখে বসেছে। তখনই আলের মোবাইলে ফোন আসছে। মোবাইলটা বের করে দেখে নতুন নাম্বার। প্রথমে রিসিভ করেনি, তার একটু পরেই আবার ফোন আসছে। এবারও কেটে গেছে। এভাবে 3-4টা ফোন আসছে, একবারও রিসিভ করেনি। তখনই একটা মেয়ে বোরকা পরা এসে টেবিলের সামনে দাঁড়িয়ে বলে, আল ফোন করছি, রিসিভ করছো না কেন? কণ্ঠ শুনে আল মেয়েটির দিকে তাকিয়েছে। আপনি কে? আমি তো আপনাকে চিনতে পারছি না। তখনই আমার শার্টের কলার টেনে ধরেছে। ওই মেয়ে কলার ধরেছিস কেন? তখন মেয়েটি জুইকে ধমক দিয়ে বলে, এই তুমি চুপ থাকো, যাকে ধরেছি সে বুঝতে পারছে আমি কে। তখনই ওর নেকআপটা খুলেছে। আল তাকিয়ে দেখে এতিহা। ইতিহাস তুমি? হ্যাঁ আমি। ওই, আমি মাত্র কিছুদিন যাবত তোমার খোঁজ খবর নেই না, আর তুমি এখন মেয়ে নিয়ে ঘুরতেছো। আজকে আমি তোর 12টা বাজিয়ে দিব। বলে আলের কলারটা আরো জোরে শক্ত করে ধরেছে। এবার আল কিছুটা রেগে গিয়ে ওর হাত থেকে কলারটা ছাড়িয়ে নিয়েছে। এতিহা আলকে কিছু বলতে চাইছে, তখনই আল এতিহাকে জোরে এক থাপ্পড় দিয়ে বসে। আর আল তখন বলে, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। এমনিতেই তোকে অনেক সহ্য করেছি। আলের কথা শুনে এতিহা দাঁড়িয়ে আছে গালে হাত দিয়ে। ইতিহা তুমি আমাকে কি মনে করো? খেলার পুতুল? যখন মন চাইলাম খেলা করলাম, আর যখন মন চাইলো না ফেলে দিলাম। তুমি আমাকে থাপ্পড় দিতে পারলে? হ্যাঁ পারছি। আমি চাই না নতুন করে তোমার সাথে আমার দেখা হোক। জুই এসো। বলে জুয়ের হাত ধরে নিয়ে আসছে। আর এতিহা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার স্ত্রী আমার মন কোনো দিন বোঝেনি, আর আমি তো তার থেকে 2 লাইন এগিয়ে। ইতিহার মনে কখন কি আসে তা বোঝা দায় হয়ে যাচ্ছে। তবে ইতিহাকে থাপ্পড়টা দেওয়া একদমই ঠিক হয়নি। ইতিহার থাপ্পড় দিয়ে জুইকে সাথে করে নিয়ে বেরিয়ে আসছি। ইতিহা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই মেয়েটার সাথে তোমার বিয়ে হয়েছিল? হ্যাঁ, আর এখনো বউ আছে। তবে কিছুদিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা জুই, তুমি চলে যাও। আমি একা একা যাব, তুমি আমাকে বাড়িতে দিয়ে আসো। এতদিন তো তুমি একা একা গেছো, এখন গেলে সমস্যা কোথায়? প্লিজ আমাকে বাড়িতে নিয়ে যাও। দেখো বাহানা। তখনই চেয়ে দেখে এতিহা বাহিরে এসেছে। আল সাথে সাথে একটা রিক্সা ডাক দিছে। রিক্সা আসার আগেই এতিহা এসে হাজির। আল কিছু বলছে না, তখন রিক্সা এসেছে। আল, তোমার সাথে আমার কিছু কথা আছে। আজকে অনেক কষ্ট করে সময় বের করেছি, প্লিজ আমাকে একটু সময় দাও।
আল কিছু বলতে যাবে তার আগেই জুই বলে, আচ্ছা, তুমি কেমন মেয়ে, নিজের স্বামীর সাথে এমন ব্যবহার করো? নিজের স্বামীকে কেউ কলার টেনে ধরে? দেখুন, আমাদের স্বামী স্ত্রীর মাঝে আপনি কোনো কথা বলবেন না, আর যদি বলেন তাহলে আপনাকে সম্মান করতেছি না। আচ্ছা ইতিহা, কেন আবার এমনটা করছো? তুমি তো আমাকে ভালোবাসোনি, আমার জীবনটার 12টা বাজাতে এসেছো। তোমাকে ভালোবাসি কিনা ভালোবাসছি সেটার প্রমাণ তো প্রথম রাতেই দিয়েছি। আল, তুমি আমাকে বুঝতেও পারোনি। আচ্ছা, যা হয়েছে তার জন্য সরি। আমার সাথে এসো, আমার কিছু কথা আছে, বলে চলে যাব। তোমার কোনো কথা শোনার আমার কোনো ইচ্ছে নেই। জুই, রিস্কায় ওঠো। জুই রিকশায় উঠেছে, সাথে আল রিকশায় উঠে বসে চলে এসেছে। ইতিহা কি বলবে সেটা আমার জানতে ইচ্ছে করছিল, কিন্তু ওর মিথ্যে কথা আর অভিনয়গুলি বড্ড বেশি কষ্ট দিছে। আচ্ছা আল, ইতিহার সাথে বিয়েটা কি করে হয়েছে? তখন আল জুইকে সবটা বলছে, আর বিয়ের পর এতিহা কি কি করছে সব। জুই সব শুনে অনেকটা আফসোস করছে। তখন জুই আলের হাতটা শক্ত করে ধরে বলে, আল, আমাকে একটু বিশ্বাস করে দেখবে, আমি তোমার ইতিহাস চেয়ে ভালোবাসবো বেশি। জুই, তোমাদের বাড়িতে এসে গেছি, তুমি ভিতরে যাও। আল, আমাকে বিশ্বাস করা যায় না? জুই, তুমি এখন যাও, আমার খারাপ লাগছে। জুই কিছুই বলেনি। জুই চলে গেছে। আল মনে মনে ভাবছে, আমি যাহা চাই তাহা না পাই, আর যাহা না চাই তাহা পাই। সত্যি, কবিরাও পারে। আলের বাড়ির সামনে এসে রিক্সা ভাড়া দিয়ে ভেতরে গেছে। কারোর সাথে কোনো কথা না বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। আর কখন যে ঘুমিয়ে গেছে ঠিক মনে নেই। আজকের দিনটা কোনো রকম গেছে। বারবার এতিহাকে থাপ্পড় দেওয়াটা চোখের সামনে ভাসছে। আলের বড্ড বেশি ইচ্ছে হচ্ছে এতিহা কি বলতে চাইছে সে কথাগুলি শোনার জন্য। ভাবনার মাঝে আলের ভাবির ডাক, আল, খেতে এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আসছে ভাবি বলে খাবার টেবিলে গেলাম। গিয়ে দেখি সবাই বসে বসে একটা প্ল্যান করছে। আমাকে দেখে সবাই চুপচাপ হয়ে গেছে। আমি খাচ্ছি, এমন সময় আম্মা বলে, আল, গতকাল নাকি এতিহাকে তুই থাপ্পড় দিয়েছিস? আম্মার কথা শুনে কিছুটা না অনেকটাই অবাক হলাম যে আম্মা জানতে পারছে কোথা থেকে। তাহলে কি জুই বলে দিছে? আম্মাকে সোজা প্রশ্ন করে বসলাম, আম্মা, আপনি জানলেন কি করে? জুইয়ের সাথে আমার দেখা হয়েছে, আর জুই বলেছে তার থাপ্পড়টা নাকি জোরেই দিয়েছিস। একদম ঠিক করেছিস। এতিহা একটা বেয়াদব মেয়ে, আমাদের সংসারটা নষ্ট করতে এসেছিল। আল, জুই অনেক ভালো মেয়ে, তোকে খুব ভালোবাসে। হ্যাঁ, ঠিকই বলেছ। জুই সত্যি অনেক ভালো। আমি আর আম্মা গতকাল বিকেলে ওদের বাড়ি গিয়েছিলাম। মেয়ে আমাদের সবার পছন্দ। এখন আল, তুমি রাজি হলেই বিয়ে। আল তো রাজি। ওরা দুইজনে নাকি কফি শপে বসে বসে কফিও খেয়েছে। এটা তো আমাদের জুয়ের বাবা ফোনে বলছে। আল, আমরা কি কথা দিব জুইয়ের বাবা মাকে? তখনই আমি কিছু বলতে যাব, তার আগেই আব্বা বলে, ইতিহার সাথে আগে ডিভোর্সটা হোক, তারপর তোমরা বিয়ের কথা বলো। আর আল, তোকে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করিয়ে নিস। জীবনে সমস্যা থাকবেই, সেই সমস্যার মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে সুখ আর শান্তি থাকে। এতিহার সাথে 2-1 দিনের মধ্যেই ডিভোর্স হয়ে যাবে। আর আলের জন্য আমরা সবাই চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে এখানে জ্ঞান দিতে হবে না। আর ছেলের জন্য আরও চিন্তা হয়। তোমরা কি করে ভাবলে ইতিহার ডিভোর্স দিবে আলকে? উকিল আমাকে ফোন করেছে আর বলেছে আগামী 2 দিনের মধ্যে যে কোনো একদিনে ডিভোর্স হবে, আর সেটা নাকি এতিহার বাবা নিজে বলেছে। তখনই আল তার মাকে বলে, আচ্ছা আম্মা, সেই দিন এতিহাদ যাবার আগে তোমাকে আলাদা করে ডেকে নিয়ে কি কথা বলেছে? আর কথা শুনে আম্মা একদম চুপ হয়ে গিয়েছে, কোনো কথা বলছে না। তখনই ভাইয়া বলে, আল, তুই এখনো এতিহাকে নিয়ে পড়ে আছিস কেন? যেই মেয়েটা তোকে থানায় পাঠিয়েছে, বাড়ির সবাইকে কত কষ্ট দিয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, এতিহার ভাইয়ার জন্য আমাদের একমাত্র বোনকে হারিয়েছি আমরা। আমরা যেমন আমাদের বোনকে হারিয়েছি, ঠিক এতিহাও তার ভাইয়াকে হারিয়েছে। ভাইয়া এতিহাকে নিয়ে পড়ে থাকা নয়, কথা হচ্ছে এতিহা আম্মার সাথে কি এমন কথা বলবে
বলে আলাদা করে ডেকে নিয়ে কি কথা বলেছে সেইটা আমার জানতে খুব ইচ্ছে করছে। তোর খুব জানতে ইচ্ছা করছে? শোন তাহলে, এতিহা বলেছে তোকে ওদের বাড়িতে ঘর জামাই থাকতে হবে, আর আমি যদি অনুমতি না দেই তাহলে তোকে থানায় পাঠিয়ে দেবে। আর ঠিক তাই হয়েছে। আচ্ছা বল, তুই কি এতিহার সাথে ওদের বাড়িতে গিয়ে থাকতে রাজি হবি? তখন আল বলে, শুধু এই কথাটা বলেনি, আরও কিছু বলেছে, সেইগুলো বলেন। এবার ভাইয়া রেগে গিয়ে আমাকে থাপ্পড় দিয়ে বলে, তোর সাহস হয় কী করে আমার সাথে এমন আচরণ করার? আমার যা বলেছে তারপরও তুই এতিহার পেছনে পড়ে আছিস। এতিহা যদি তোকে এতটাই ভালোবাসবে তাহলে তোকে পুলিশের সাথে থানায় যেতে দিল কেন? আল কিছু বলছে না, চুপচাপ খাবার টেবিল থেকে উঠে সোজা ছাদের উপরে এসেছে। বেঞ্চের উপরে বসে বসে চিন্তা করছে, এই একটা কথা বলার জন্য আলাদাভাবে ডেকে নিবে কেন। চিন্তা করতে করতে বেঞ্চের উপরে ঘুমিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে চলে গেছে আল। নামাজ পড়ে বাড়িতে এসেছে, কাউকে কিছু না বলে আজকে একটু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। এতিহার কলেজের সামনে দাঁড়িয়ে আছে, এতিহা আসেনি। আজকে আর এতিহা কলেজে আসেনি। আল বাড়িতে গেছে সারাদিন পর। তখন ওর মা একগুচ্ছ কাগজ এনে বলে, আল, এই দেখ, এতিহার উকিল ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। আল কথাটা শুনে থমকে গেছে। তাহলে এতিহাস সত্যি ডিভোর্স চায়? মনে মনে ভাবতেছে। দেখি কাগজগুলি। আল কাগজগুলি হাতে নিয়ে পড়তে আরম্ভ করছে। ডিভোর্সের কাগজের সব দোষ আলের নামে উল্লেখ করা হয়েছে। আল রাতে দেরি করে বাড়িতে আসে, মদ খেয়ে বাড়িতে এসে প্রতি রাতে এতিহাকে অত্যাচার করে, অন্য মেয়েদের নিয়ে মাঝে মধ্যে বাড়িতে এসে অবৈধ কর্মকাণ্ড করে। এত কিছু সহ্য করতে না পেরে আমি এতিহা ইসলাম ডিভোর্স দিতে বাধ্য হলাম। এমন ভাবে আরো অনেক কিছুই লেখা আছে, সাথে এতিহার স্বাক্ষরটা দেওয়া। তবে আলের মন কেন জানি বলছে এখানে অনেক বড় কোনো মিথ্যা লুকিয়ে আছে। তখনই আম্মা বলে, কিরে, এখনো বসে থাকবি? সাইনটা করে দিয়ে দে, আমার আবার কাগজগুলি পাঠাতে হবে। আচ্ছা, কাগজগুলি থাকুক আমার কাছে, আমি পাঠিয়ে দেব। থাক, তোর কষ্ট করতে হবে না, আমার কাছে দে, আমি পাঠিয়ে দেব। বলছি তো, পরে সাইন করে পাঠিয়ে দেব। আল আর কিছু বলেনি, সোজা কাগজগুলি নিয়ে হেঁটে চলে আসছে রুমে। রুমের দরজাটা বন্ধ করে এতিহার নাম্বারে ফোন করেছে, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। সারা রাত ট্রাই করে খোলা পায়নি। তবে আল এতিহার বাড়িটা পর্যন্ত চেনে না, চিনবে কি করে? এতিহার বাড়িতে তো আল কখনো যায়নি। আল নিজেকে অনেক মনে মনে বকা দিল। সকালে নামাজ পড়ে সোজা এতিহার কলেজের সামনে গিয়ে এতিহার জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু এতিহা আজকেও কলেজে আসেনি। আল চিন্তা করতে লাগলো এতিহা কোথায় গেছে। হঠাৎ করে ওই রাসেলের সাথে দেখা। আল দৌড়ে গিয়ে রাসেলের সাথে কথা বলে। হাই, আমি আল ইসলাম। আপনার নাম রাসেল, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারিনি। চিনতে পারবেন কি করে? আমার সাথে আপনার দেখা হয়েছে কখনো? কথা না ঘুরিয়ে বলেন, কি বলতে চান? এতিহার বাড়িটা কোথায়? তখন রাসেল আমার দিকে তাকিয়ে আছে আর বলে, কেন, কি করবেন ওর বাড়ির ঠিকানা দিয়ে? প্লিজ দেন, আমার খুব দরকার আছে। তখনই রাসেলকে আল সবকিছু বলছে। রাসেল সবকিছু শুনে বলে, ওরা তো গতকাল অস্ট্রেলিয়াতে চলে গেছে আর ইতিহাদের বাড়িটা বিক্রি করে দিয়েছে। শুনেছি ওখানে একটা ছেলের সাথে ইতিহার বিয়ে হবে। কিন্তু সত্যি ইতিহার সাথে আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়েছে। আল ভেঙে পড়েছে। আল কি করবে কিছু ভাবতে পারছে না। এভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ এমনকি 1 মাস চলে গেছে। ইতিহার সাথে আল কোনো রকম যোগাযোগ করতে পারছে না। আর এদিকে আলের মা ভাইয়া জুইকে বিয়ে করার জন্য বলতেছে। আল সিদ্ধান্ত নেয় কাউকে না জানিয়ে দূরে কোথাও চলে যাবে। আর আল সেই কাজটাই করে। ছোট একটা কাগজে লিখে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দূরে কোথাও। মোবাইলটা রেখে সোজা বেরিয়ে যায়। দেখতে দেখতে 2 বছর বাড়ির কারোর সাথে কোনো রকম যোগাযোগ নেই। আলের বাবা মা ভাইয়া ভাবি সবাই আলের জন্য থানায় জিডি করে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এভাবে আরো 2 বছর পেরিয়ে গেল। হঠাৎ আল একটা পত্রিকাতে দেখতে পেল আলের ছবি আর লেখা আছে, ছেলের শোকে মা আজ মৃত্যুর দ্বার প্রান্তে। আল ছবিটা দেখে সোজা বাড়ির দিকে রওনা। আজ 4 বছর পর আল বাড়িতে যাচ্ছে। এর মাঝে এতিহার কথা প্রায় মনে পড়েছে, কিন্তু সময় যেতেই এখন আর মনে পড়ে না। আল আজ 4 বছর পর বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাড়িটার রংটা কালচে হয়ে গেছে, বাইরের সৌন্দর্যটা আগের মতো নেই।
অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে। আল কলিং বেল চাপ দিছে। আলের ভাবি দরজাটা খুলে আলকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। কি বলবে খুঁজে পাচ্ছে না, তখনই বলে, আম্মা, আল এসেছে, আপনারা কোথায়? ভাবির চিৎকার শুনে দৌড়ে এসেছে আব্বা, আম্মা, ভাইয়া। আম্মা আমাকে দেখে জড়িয়ে ধরে কি কান্না শুরু করতে আরম্ভ করেছে। আর 4 বছর পরে তোর আমাদের কথা মনে হয়েছে? এক এক করে সবার সাথে কৌশল বিনিময় করে ফ্রেশ হয়ে খেতে বসেছি। তখনই ভাবির কোলে একটা সুন্দর ছেলে বাচ্চা। আল, এই নাও তোমার ভাতিজা। নাম কি ওর? সাজিদ। অনেক সুন্দর তো। সাজিদকে কোলে নিয়ে কিছুটা সময় পার করেছি। সবাই আমাকে দেখে অনেক খুশি। বাড়িতে আসছি 1 সপ্তাহ হয়ে গেছে। আম্মা এখন একদম সুস্থ হয়ে গেছে মনে হচ্ছে। আম্মার রান্না করতে যাচ্ছে, তখনই আব্বা বলে, আরে কি বলছো? তোমাকে এত ডাক্তার কাজ করতে বারণ করেছে, তুমি রান্না করতে যাচ্ছ কেন? আমার ছেলে এসেছে, আমি এখন সুস্থ। আলের আব্বা আর কিছু বলেনি। আল সোফায় বসে আছে। এমনি আলোর ভাবি এসে বলে, আল, জুয়ের তো বিয়ে হয়ে গেছে, তা তুমি কি বিয়ে করেছো? হ্যাঁ, সেটা তো আপনারা সবাই জানেন। আরে বোকা, আমি বলতে চাচ্ছি 4 বছর যে বাড়িতে ছিলে না, এর মাঝে বিয়ে করেছো কি না? না, ভাবি করিনি। তাহলে বিয়ের জন্য প্রস্তুতি নাও। অনেক হয়েছে, আর না। আম্মা তোমার জন্য মেয়ে দেখছে, এখন বিয়েটা করে নাও। ভাবি আর কিছুটা সময় দাও। এমনিতেই অনেক আঘাত পেয়েছি, আর নতুন করে আঘাত পেতে চাই না। মেয়েটা অনেক ভালো, তুমি একবার দেখা করো, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ আল, তুই মেয়েটার সাথে দেখা কর। ঠিক আছে, করব। তাহলে আগামীকাল আগে আমার সাথে যাবে। প্রথমে তুমি আর মেয়েটা দুজনে আলাদা করে কথা বলো। আচ্ছা, তাই হবে। আলের কথা শুনে বাড়ির সবাই অনেক খুশি হয়েছে। আলের মা অনেক খুশি। আল বিয়ে করতে চাচ্ছে। পরের দিন সকালে আলের ভাবি আলকে সাথে নিয়ে মার্কেটে গেছে। নুসরাত তো বলছে এখানে আসবে। নুসরাতকে? যার সাথে দেখা করবে সেই নুসরাত। মার্কেটে আসবে? মেয়েটার ধান্দা বেশি সুবিধার নয়। ভাবি মুচকি হাসতেছে। আমি কিছু বলছি না, দাঁড়িয়ে আছি। আর ভাবি নুসরাতকে ফোন করছে। 2 মিনিট কথা বলে রেখে দিয়েছে। আল, নুসরাত আসতে আরো 10 মিনিট সময় লাগবে। আচ্ছা, তুমি একটু সাজিদকে কোলে নিয়ে দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসতেছি। ঠিক আছে। আলোর ভাতিজাকে কোলে নিয়ে দাঁড়িয়েছে। ভাবি চলে গেছে। হঠাৎ আলের চোখে এক জায়গায় আটকে গেছে। আল কিছুক্ষণ তাকিয়ে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারছে এটা এতিহা। আর সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে ঘুরে গেছে। কিন্তু এর মাঝে এতিহার চোখ আলের দিকে পড়ে গেছে। এতিহা নিজেই আলের দিকে এগিয়ে এসেছে। আল, কেমন আছো? পেছন থেকে এতিহা জিজ্ঞেস করছে। আল ঘুরে এতিহার দিকে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো। বাচ্চাটা কি তোমার? বাচ্চার মা কোথায়? বাচ্চার মা ওয়াশরুমে গেছে। এর মাঝে সুন্দর একটা বাচ্চা মেয়ে এসে এতিহাকে জড়িয়ে ধরে বলে, নিচ্ছি মামুনি। বলে মেয়েটাকে কোলে তুলেছে। তোমার মেয়েটি তো অনেক সুন্দর। আর মেয়ের নাম কি? ওর নাম হলো ইসলাম, ওর বাবার নামের সাথে মিলিয়ে রাখছি। আচ্ছা আল, ভালো থেকো। আর হয়তো দেখা হবে না, আমরা আগামীকাল অস্ট্রেলিয়া চলে যাব। ঠিক তখনই আল এতিহাকে বলে, স্বার্থপর মানুষ দেখছি, কিন্তু তোমার মতো স্বার্থপর কমই দেখছি। ইতিহা মুচকি হেসে চলে যাচ্ছে। এতিহা, তোমার স্বামীর নামটা বলে গেলে না? তখন এতিহা দাঁড়িয়ে গেছে। আর সামনে ভাবি নুসরাতকে নিয়ে এসে হাজির। এতিহার সাথে আমার ডিভোর্সটা হয়েছে কিনা এটার সমাধান এখনো হয়নি। আর তার মাঝে আমাকে আবার বিয়ে করতে বলতেছে বাড়ি থেকে। আজকে ভাবির সাথে এসেছি একটা মেয়েকে দেখতে। এর মাঝেই আমার স্ত্রী এতিহার সাথে দেখা হয়ে গেছে। যখনই এতিহাকে বলেছি, এতিহা তোমার স্বামীর নাম বলে গেলে না, তখনই এতিহা দাঁড়িয়ে তো গেছে, কিন্তু তার মধ্যে ভাবি নুসরাতকে নিয়ে হাজির হয়ে গেছে। আল, এই হচ্ছে নুসরাত, যার সাথে আমরা দেখা করতে এসেছি, মানে তোমার হবু বউ। দাও আমার ছেলেকে আমার কোলে দাও, তোমরা দুজনে গল্প করো। তখনই ভাবি চেয়ে দেখে এতিহার সামনে দাঁড়িয়ে আছে, আর ভাবি আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তখনই এতিহা বলে, আল, আমার স্বামীর নামটা
শুনে গেলে না? তখন ভাবি আমাকে নিয়ে দাঁড়িয়ে গেছে আর পিছনে ঘুরে বলে, এতিহা, তুমি নতুন করে বিয়ে করেছো? যাক, তাহলে তো এখন আর আলের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা নেই, কিন্তু শেষও হয়নি। ভাবি, আলের কোলের ছেলেটা কি আপনার? হ্যাঁ, আমার। কেন? আল, তুমি যে বলছো তোমার ছেলে। কখন বলেছি আমার ছেলে? তুমি জিজ্ঞেস করেছো বাচ্চার মা কোথায়? আমি বলেছি ওয়াশরুমে গেছে। ও সরি, আমি মনে করেছি ছেলেটা তোমার সন্তান। আরে আজিব তো, আল তো এখনো বিয়েই করেনি, এখানে ছেলে মেয়ে সন্তান আসবে কোথা থেকে? আগে বলবে তো। আগে বললে কি হতো? তখনই চেয়ে দেখি এতিহাকে ডাকছে ইশারা করে। একটা ছেলে আর এতিহা অপেক্ষা করতে বলছে। আল, আগামী জীবনের জন্য শুভকামনা রইল। হয়তো আর দেখা হবে না, চলে যাব বহু দূর। আর হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিও তোমার সাথে এমনটা করার জন্য। এত কিছু করার পরেও তুমি ক্ষমা চাচ্ছ কি করে? এতিহা, তুমি আর আলের জীবনে আসবে না। এখন আমি চাইলেও আলের জীবনে আসতে পারবো না। আচ্ছা আল, তুমি বিয়ে করে নিও, যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। আল্লাহ হাফেজ। বলেই এতিহাদ চলে গেছে। আল তাকিয়ে আছে। তখনই নুসরাত বলে, মেয়েটা কে? ভাবি কিছু একটা বলে কাটতে চাইছে, কিন্তু আমি বলি আমার স্ত্রী এতিহা। যদিও আমি একটা ডিভোর্সের কাগজ পেয়েছি, কিন্তু সেটাতে সাইনটা কি এতিহা করেছে এখনো ঠিক বুঝতে পারিনি। সরি মিস্টার আল, আমার পক্ষে তাহলে সম্ভব না আপনাকে বিয়ে করা। আগে আপনি অরিজিনাল ডিভোর্স পেপার কাগজ হাতে পান, তাহলে আমাকে জানিয়েন। নুসরাত, তোমাকে তো আগেই সবটা বলা হয়েছে, তাই এখনই কেন এসব বলতেছো? বলেছেন ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এখন যাকে বিয়ে করব সেই বলে ডিভোর্সের সাইনটা ওনার স্ত্রীর কিনা জানে না। সেখানে আমি কি করে ওনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব বলেন? আমাকে আপনার বিয়ে করতে হবে না, আপনি আসুন। নুসরাত আমার দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা মিস্টার আল, যদি আমাদের বিয়ে হয় তাহলে কি আমাকে আপনার প্রথম স্ত্রীর মতো ভালোবাসতে পারবেন? সরি, আমি আমার প্রথম স্ত্রীর মতো আপনাকে ভালোবাসতে পারবো না, তবে আপনাকে আপনার মতো করে ভালোবাসতে চেষ্টা করব যদি বিয়েটা হয়। আমাদের বিয়ের পরে যদি আপনার প্রথম স্ত্রী চলে আসে তখন কি করবেন? যে চলে গেছে সে কখনো আসবে না, আর যদিও আসে তাহলে ভালোবাসাটা ঠিক আগের মতো হবে না। আচ্ছা, আমি যাই, আমার খারাপ লাগছে। ঠিক আছে, আমি রাজি আপনাকে বিয়ে করতে। এখন আপনার নাম্বারটা দিয়ে যান। আমার নাম্বারটা দিয়ে কি করবেন? আপনাকে ফোন করে জ্বালাবো, এবার নাম্বারটা দেন। ভাবির নাম্বারটা দিয়ে দেন। এই কথা বলে চলে এসেছি। তার কিছুক্ষণ পরেই মোবাইলটা বেজে উঠেছে। বুঝতে পারছি নুসরাত ফোন করেছে নাম্বারটা ঠিক আছে কিনা দেখার জন্য। তাই আর মোবাইলটা বের করিনি। মার্কেটের বাইরে এসে রিক্সা নিয়ে বেরিয়ে এসেছি বাড়ির দিকে। মনটা ভীষণ খারাপ। এতদিন পর এতিহার সাথে দেখা, কোথায় দুজনে বসে গল্প, আড্ডা আর রাগ অভিমানের কথা বলে শেষ করে দিব ঘন্টার পর ঘন্টা, অথচ তার কিছুই হলো না। মন খারাপ করে বেরিয়ে এসেছি। আল, মেয়ে পছন্দ হয়েছে? আম্মা, আপনার পছন্দ আমার পছন্দ। বিয়েটা খুব তাড়াতাড়ি করে করিয়ে দেন। আমিও দেখিয়ে দিতে চাই তোকে ছাড়া খুব ভালোভাবে বাঁচতে পারবো। আজকেই আমি নুসরাতের বাবা মায়ের সাথে কথা বলবো। আচ্ছা, তাহলে আমি রুমে গেলাম। আম্মা অনেক খুশি হয়েছে। আমি রুমে এসেছি, ফ্রেশ হয়ে ল্যাপটপ টিপতেছি। তখনই জুয়েল এসেছে। আমি জুয়েলকে দেখে একটা মুচকি হাসি দিছি। জুয়েল এসে কিল ঘুষি দিয়ে জড়িয়ে ধরেছে। শালা, এতদিন তুই কোথায় ছিলি? তোকে কত জায়গায় খুঁজেছি, তাও কোথাও পাইনি। চল বাইরে যাই, টং দোকানে বসে আড্ডা দিব, রাফিও আসবে। আচ্ছা ঠিক আছে, চল। ল্যাপটপ রেখে জুয়েলকে সাথে করে বাইরে টয়ের দোকানে গেলাম। গিয়ে দেখি রাফি বসে আছে। আমাকে দেখি জড়িয়ে ধরেছে। এতদিন পর আমাদের কথা মনে পড়েছে তোর? মনে তো পড়েছে, কিন্তু নিজের উপর অনেক রাগ অভিমান জমা পড়ে গেছে, তাই কিছুটা অভিমান কমানোর জন্য দূরে সরেছিলাম। তা তুই বিয়ে করেছিস? হ্যাঁ করেছি, একটা ছেলে হয়েছে। আর জুয়েল তোর? আমার একটা মেয়ে। ভালোই তো, তোরা তোদের জীবন গুছিয়ে নিয়েছিস। আচ্ছা চল চা খাই। আমরা তিনজন মিলে অনেক গল্প করেছি। পুরনো অনেক কথার মাঝে
বারবার মনের মাঝে উকি দিছে। চা খাওয়া শেষে জুয়েল বিল দিছে। এর মধ্যে রাফির ফোন এসেছে। রাফি কথা বলা শেষ করে বলে, আচ্ছা দোস্ত, আমি যাই, পরে কথা হবে। আচ্ছা। রাফি চলে গেছে। তখনই জুয়েল বলে, আল, এতিহার সাথে কি তোর কোনো রকম যোগাযোগ হয়েছে? না, নেই। তবে আজকে দেখা হয়েছে। সাথে ওর একটা মেয়ে ছিল, আর দূরে ওর হাজবেন্ড দাঁড়িয়েছিল। আল, তোকে কিছু কথা বলা খুব জরুরি। তুই অনেক কিছু জানিস না। জুয়েলের কথা শুনে আল নড়ে চড়ে জুয়েলের দিকে তাকিয়ে বলে, কি এমন কিছু কথা যা আমি জানি না? তুই এতিয়াকে ঠিক এখনো বুঝে উঠতে পারিস নাই। হঠাৎ করে ইতিহার হয়ে ওকালতি করতে আরম্ভ করছিস কেন? আরে বোকা, এমনিতেই বলছি। আচ্ছা চল, বাসায় যাওয়া যাক। ঠিক আছে, চলো। দুজনে উঠে যার যার বাড়ির দিকে রওনা হলাম। তবে জুয়েল কিছু লুকাতে যাচ্ছে সেটা ওর কথায় বুঝতে পারলাম। তাও জোর করিনি, কারণ এখন জোর করে কারো কাছ থেকে কিছু জানার বা পাওয়ার আগ্রহ একদমই নেই। বাড়িতে এসেছি, তখনই ভাবি বলে, আল, তুমি আমাকে একা ফেলে আসতে পারলে? একা ছিলে কোথায়? তোমার সাথে তো নুসরাত ছিল। আর কিছু বলিনি, সোজা খাবার টেবিলে বসে পড়েছি। খাবার রাখা ছিল, নিজের হাতে নিয়ে খেয়ে রুমে এসেছি। আজকের দিনটা এমনভাবে গেছে, পরের দিন আম্মা আব্বা নুসরাতের বাড়িতে গিয়ে ওর বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের দিনক্ষণ ঠিকঠাক করে এসেছে। 1 সপ্তাহের মধ্যে নুসরাতের সাথে আমার বিয়ে। যাক, আস্তে আস্তে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ আব্বা, নুসরাতের সাথে আলের বিয়ে হলে আলের আমাদের লাভ হবে। ওদের সাথে আমাদের সম্পর্কটা অনেক ভালো হবে। হ্যাঁ, এখন আল্লাহ আল্লাহ করে বিয়েটা হয়ে গেলেই সব ঝামেলা শেষ। আমি বসে বসে ওদের কথা শুনলাম। আজকে তো আমার কাজ আছে। এক কাজ করতে পারো, তুমি আলকে সাথে নিয়ে হাসপাতালে চলে যাবে আর শরীরটা চেক আপ করে নিবে। আরে বলেছি তো, আমার শরীর এখন সুস্থ আছে। আম্মা, তারপরও আপনি আজকে ডাক্তারের সাথে একটু দেখা করে আসেন। হ্যাঁ আম্মা, চলেন, আমি সাথে যাব। আম্মা যেতে চাইনি, তাও জোর করে আম্মাকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তারের চেম্বারে আম্মা গেছে, আমি বাহিরে বসে আছি। তখনই দেখি একটা মৃত লাশ বের হয়েছে। মনে হয় সদ্য মারা গেছে লোকটার। মুখে হাসির মতো আছে, আর ওনার আত্মীয় স্বজনরা কান্নাকাটিতে ভেঙে পড়েছে। আমার খুবই খারাপ লাগছে, তাই উঠে একটু বারান্দার দিকে গেলাম। তখনই দেখি ইতিহার বাবা একটা ডাক্তারকে বলছে, প্লিজ ডাক্তার, ওকে যেভাবে হোক সুস্থ করে তোলেন। ওকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখনই ডাক্তার বলে, দেখুন, আমাদের যা করার করেছি। এখন আর মাত্র 2 বা 3 দিনের মধ্যে বাঁচতে পারে। আমাদের কিছু করার নেই। তখনই একজন ভদ্র মহিলা এসে বলে, প্লিজ ডাক্তার, আমার মেয়েটাকে সুস্থ করে দেন। তার মানে উনি হচ্ছে ইতিহার মা? আপনারা অবুঝ শিশুর মতো কথাবার্তা বললে তো হবে না। আবেগটা কাটিয়ে বাস্তব নিয়ে চিন্তা করেন। আমাদের মেয়ের কাছে বেশিক্ষণ সময় নেই। ডাক্তারের কথা শুনে ওনারা ভেঙে পড়েছে। তবে আলের মনে হাজারো প্রশ্ন তৈরি হয়ে গেছে। আল সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু বুকের হার্টবিট বেড়েই চলেছে। যখনই কাছে গেছে তখনই ইতিহার বাবার চোখে আলের চোখ পড়ছে। আর তখনই ইতিহার বাবা বলে, আল, তুমি এখানে কেন এসেছো? ডাক্তার কার কথা বলছে যে বেশি সময় নেই আর সে খুব দ্রুত মৃত্যুবরণ করতে যাচ্ছে? সেটা জেনে তুমি কি করবে? আর তুমি এখান থেকে যাও, আমি চাই না তুমি এখানে থাকো। চলে যাব, কিন্তু আগে বলেন ডাক্তার কার কথা বলেছে? তখনই চেয়ে দেখি ওই মার্কেটের ছেলেটা যে ইতিহাকে ইশারা করে রাখছে, সেই ছেলেটা আর ইতিহার কোলের মেয়েটা। আল ওদের দেখে চলে আসতেছে। তখনই ইতিহার মা বলে, তোমার নাম আল? হ্যাঁ। তোমার সাথে ইতিহার বিয়েটা হয়েছে? হ্যাঁ, আর ডিভোর্স হয়ে গেছে সেই 4 বছর আগে। তখনই ইতিহার বাবা বলে, এতিহার সাথে তোমার ডিভোর্স হয়েছে? তোমাকে কি এতিহা ডিভোর্স দিছে আর তুমি দিছো এতিহাকে ডিভোর্স? কিন্তু আম্মা তো আমাকে একটা ডিভোর্সের কাগজ দিছে, সেখানে ইতিহার সাইন ছিল। আর ইতিহা তো গতকাল বলছে ওর মেয়ের নাম আলো রাখছে, আর স্বামীর নামের সাথে মিল রেখে। ইতিহার স্বামীর নামের সাথে মিল রেখে মেয়ের নাম রাখছে মানে? আর তাছাড়া ইতিহার তো কোনো বাচ্চা হয়নি, তাহলে ওর মেয়ে আসবে কোত্থেকে? এই যে
মেয়েটা গতকাল তো এতিহাকে আম্মু বলে ডাকছে, আর এতিহা মামুনি বলে কুলে নিছে। তখনই ওই ছেলেটা বলে, আলো আমার মেয়ে। এতিহা গতকাল আপনাকে দেখে আমাকে বলে ওকে যেন বলে দেই আপনার সামনে গিয়ে আম্মু ডাকতে, আর সে তাই করেছে। আমার স্ত্রীর ভিতরে এতিহা আমার খালাতো বোন হয়। এতিয়া তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করেনি, আর তুমি কিনা এতিয়াকে বুঝতে পারোনি। আল, আমি চাই না আমার মেয়েটা নতুন করে আর কষ্ট পাক, তুমি চলে যাও। এতিহার বাবা চলে গেছে, আমি আইসিইউ এর সামনে দাঁড়িয়ে আছি। এতিহার মা আমাকে চলে যেতে বলেছে, কিন্তু আমার খুব ইচ্ছে করছে এতিহাকে একটু দেখতে। কোনো কিছু না বলে শুধু আইসিইউতে ঢুকে গেলাম। গিয়ে দেখি এতিহার পাশে একটা মেয়ে বসে আছে। মনে হচ্ছে এতিহার খালাতো ভাইয়ের বউ হবে। আমাকে দেখে বলে, এই যে আপনি কে, এখানে কেন এসেছেন? আমি আল ইসলাম। এতিহার ভাবি আমার নাম শুনে কোনো কথা না বলে সোজা বেরিয়ে গেছে। আমি এতিহার পাশে বসেছি, ওর দিকে তাকিয়ে আছি। এতিহার হাতটা শক্ত করে ধরেছি। এতিহার চোখ খুলেছে, আমাকে দেখে অবাক চোখে তাকিয়ে আছে। এতিহার হাতটা ছাড়িয়ে নিতে চাচ্ছে, আর আমি শক্ত করে ধরে রাখছি। ঠিক তখনই এতিহা বলে, আল, যখন তোমার হাত দুইটা আমার বড্ড বেশি প্রয়োজন ছিল, তখন তোমার হাতগুলি আমার হাতের কাছ থেকে অনেক দূরে ছিল, আর এখন চলে যাচ্ছি তুমি এসেছো আমার হাত ধরতে। এতিহা, তোমাকে আমি ছেড়ে যাইনি, বরং তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তুমি ভুলে গেলে আমাকে জেলে পাঠিয়ে নিজেও উধাও হয়ে গিয়েছিলে। তোমাকে ছেড়ে গেছি মানে? নাকি তোমার মা আমাকে বলছে তোমাকে ছেড়ে চলে যেতে? তুমি জানো সেই দিন কি কথা হয়েছে তোমার মায়ের সাথে আমার? আম্মু বলছে তুমি নাকি বলছো আমাকে তোমাদের বাড়িতে গিয়ে থাকতে হবে, তা না হলে আমাকে জেলে পাঠাবে। তোমার আম্মু তোমাকে এইটুকু বলছে, আর কিছু বলেনি? না, আর কিছু বলেনি। আমি তো মরে যাচ্ছি, তাহলে এখন এইসব লুকিয়ে রেখে কি লাভ? তার চাইতে ভালো সত্যিটা বলেই দেই। সেই দিন তোমার আম্মা আমাকে রিকোয়েস্ট করছে যাতে তোমার সাথে তোমার কাছে আমি খারাপ হয়ে যাই, আর খারাপ হতে গেলে কি করতে হবে, তোমাকে জেলে পাঠাতে হবে। আর আমি সেই কাজটাই করেছি। তোমার আম্মা আমাকে বলেছে আমাদের বিয়েটা তো মেনে নিবেই না, বরং আমাকে তোমার সাথে সংসার করতে দিবে না। আর তুমি তো মাশাআল্লাহ মায়ের খুব ভক্ত। চিন্তা করে দেখলাম নিজের কষ্ট হলেও তোমাকে সুখে রেখে দূরে সরে গেলাম। আমি মায়ের ভক্ত ঠিক আছে, তবে তোমাকে কিন্তু আমি ভালোবেসেছি। তোমাকে আমি কত খোঁজাখুঁজি করেছি, কোথাও না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। 4 বছর পর বাড়িতে এসেছি। আর এই 4 বছর আমি তিলে তিলে শেষ হয়ে গেলাম শুধুমাত্র তোমাকে কিছু কথা বলার জন্য। আমার অপারেশন করাইনি, ডাক্তার বলেছিল অপারেশন করাতে অনেক রিস্ক ছিল। যদি মারা যেতাম তাহলে তো তোমার কাছে সারা জীবন স্বার্থপর হয়ে রয়ে যেতাম। তুমি সত্যি একটা স্বার্থপর, তা না হলে এমনভাবে নিখোঁজ হয়ে যেতে পারে কেউ? নিখোঁজ কে হইছে, তুমি না আমি? আগে ছেড়ে গেছে কে, আমি না তুমি? তুমি নিজেই তো আমাকে জেলে পাঠিয়ে নিজে উধাও হয়ে গেছো। জেলে তো আমি পাঠাতে চাইনি, কিন্তু তোমার মা আমাকে বাধ্য করছে। মানে কি বলছো তুমি? হ্যাঁ, যা সত্যি তাই বলেছি। সেদিন আমার যে ব্রেন টিউমারের সমস্যাটার কথাটা তোমার মাকে বলেছি, আর বলেছিলাম যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে আমার সাথে আমাদের বাড়িতে থাকতে দিতে। তোমার মা এসব শুনে আমাকে বলে আলকে দরকার হলে জেলে রাখবো, তাও তোমার সাথে তোমাদের বাড়িতে রাখবো না। বুঝতে পারছি, কিন্তু আম্মা আমাকে এত কিছু বলেনি। কিন্তু তোমাকে আমি অনেক খোঁজাখুঁজি করেছি। রাসেলের সাথে দেখা হয়েছে, তখন জানতে পারলাম তোমরা অস্ট্রেলিয়া চলে গেছো। আসলে আমরা বাড়িটা বিক্রি করে দিছি আমার চিকিৎসার খরচ বহন করার জন্য। অনেকে জিজ্ঞেস করছে কেন বিক্রি করতেছে, তখন আব্বু বলেছে সবাই অস্ট্রেলিয়া চলে যাব তাই। তার জন্যই রাসেল আমাকে বলেছে। কিন্তু তোমাকে কোথাও খুঁজে না পেয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাই, আর বাড়িতে আসি 4 বছর পর। আমি তোমার দোস্ত জুয়েলের কাছে তোমার খবর জানতে চাইছি, কিন্তু জুয়েলের সাথে তোমার নাকি কোনো যোগাযোগ ছিল না। তবে আমার মোবাইল আর নাম্বারটা আব্বু নিয়ে গেছে, কিন্তু তোমার নাম্বারে ট্রাই করেছি আম্মুর মোবাইল দিয়ে, কিন্তু
যখনই ফোন করেছি তখনই বন্ধ বলছে। আমি বাড়িতে মোবাইল রেখে চলে গেছিলাম। জানো ইতিহা, তোমাকে বড্ড মিস করতাম। খুব খুব তোমার কথা মনে পড়তো। কিন্তু অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে, কিন্তু পারিনি। আর আমার একটা রিকোয়েস্ট রাখবে? বলো, কি রিকোয়েস্ট? আমার বড্ড ইচ্ছে ছিল আবার সবাইকে এক করে দিব, কিন্তু তার হলো না। কিন্তু তুমি আমাকে কথা দাও, আমার বাবা মা আর তোমার পরিবারের সবাইকে এক করে দিবে ঠিক আগের মতো। ঠিক আছে, করে দেব। আর আমরা দুজনে একসাথেই থাকবো। তখনই এতিহার চোখ বেয়ে পানি পড়তে আরম্ভ করছে আর বলে, আল, আমার বেঁচে থাকার সম্ভাবনা 1% আছে কিনা জানা নেই। আমি বেঁচে আছি শুধু নিজের মনের জোরে, কিন্তু সেই জোরটা আর পাচ্ছি না। তখনই আল এতিহার মুখে হাত রেখে বলে, আচ্ছা ইতিহা, তুমি চুপ থাকো। তোমার কিচ্ছু হবে না, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে। আর ঠিক সবাই আমাদের ভালোবাসা দেখে হিংসা করবে। তোমার সাথে কত গল্প বাকি আছে। ইতিহার চোখের পানিগুলি মুছে দিতেছি। ইতিহার চোখের নিচে কালো হয়ে গেছে, চুলগুলি কেমন পাগলের বেশ হয়ে গেছে। আল, তুমি বিয়ে কবে করছো? মানে? ওই মেয়েটা যে দেখলে তাকে কবে বিয়ে করবে? তুমি কি ডিভোর্স দিছো আমাকে যে আমি অন্য মেয়েকে বিয়ে করব? আমি তোমার এক রাতের ভালোবাসা নিয়ে 1000 বছর বেঁচে থাকতে পারবো। আমার আর কারো ভালোবাসার কোনো দরকার নেই। তখনই ডাক্তার এসেছে, এসে আমাকে বলে, আপনি বাইরে যান, ওনাকে এখন ঘুমের ইঞ্জেকশন দেয়া হবে। প্লিজ ডাক্তার, একটু পরে দেন। 4 বছর 1 মাস পরে দেখা, আমাদের একটু কথা বলতে দেন প্লিজ। কি হন আপনি ওনার? হাজব্যান্ড। হাজবেন্ড কথাটা শুনে ডাক্তার কিছুটা চুপ থাকেন, তারপর মুচকি হেসে বলেন, তা এতদিন কোথায় ছিলেন আপনি? আর 4 বছর পর এসেছেন আপনার স্ত্রীর সাথে কথা বলতে, যার বেঁচে থাকার সম্ভাবনা একদমই নেই। সেই অনেক কথা। আর আপনাকে এইটুকু বলি, আমাদের সম্পর্কটা সবার মতো নয়। দুইজন দুজনকে ভালোবাসি, কিন্তু মাঝে দুইটা পরিবারের দেওয়াল আছে। ভালোবাসার কাছে কোনো দেয়াল টিকে থাকে না। আপনারা চাইলে দেয়াল ভেঙে তছনছ করে দিতে পারতেন। যাক, আপনাকে এখন বেরিয়ে যেতে হবে। সবার আগে এখন আমার কাছে রোগী, তারপর অন্য কিছু। প্লিজ আপনি বেরিয়ে যান। ঠিক আছে, আপনি আপনার কাজ করেন, আমি বেরিয়ে যাচ্ছি। ডাক্তার ইঞ্জেকশন দিয়ে বাইরে আসছে, আমি বসে আছি। তখনই এতিহার মা আমার মাথায় হাত রেখে বলে, আমরা তোমাদের সাথে অনেক অন্যায় করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিও বাবা। চাচি, এমন কেন হয়? বলেই আমার চোখ বেয়ে পানি পড়ছে। এতিহার মা আমার চোখের পানিগুলো মুছে দিচ্ছে। তখনই এতিহার বাবা পাশে এসে বসেছে। আমি জানি আমার প্রতি তোর অনেক রাগ আছে, কিন্তু কি করব বল। জেনে শুনে তোর লাইফটা নষ্ট করতে চাইনি, তাই এতিহাকে তোর থেকে দূরে নিয়ে গেছি। তোকে কিছু কথা বলা খুব দরকার। কি কথা? সত্যি বলতে, তখনই আম্মা এসে আমার সামনে দাঁড়িয়েছে, আর চাচা চুপ করে গেছে। আমি বসা থেকে উঠেছি। আল, তোকে কখন ধরে খুঁজছি, আর তুই কিনা এখানে এসে বসে আছিস? আম্মা, ইতিহার ব্রেন টিউমারটা দিন দিন বেড়ে চলেছে। ডাক্তার বলেছে ইতিহার বাঁচবে না। কি বলিস তুই? হ্যাঁ। আচ্ছা আম্মা, ইতিহার তো তোমাকে সব বলেছে, তাও কেন তুমি এমনটা করলে? 4 বছর আগে যদি আমি এসব জানতে পারতাম, তাহলে আজ এই দিনটার মুখোমুখি হতে হতো না। আমাকে যে বলেছে, তোকে কে বলেছে? ইতিহার নিজেই বলেছে। হ্যাঁ বলেছে, কিন্তু আমি তোর মা, জেনে শুনে এমন একটা মেয়ের সাথে তোর সংসার করতে দিতে কি করে দেই বল? ইতিহাস যদি তোমার মেয়ে হতো, তাহলে তুমি এমনটা পারতে? আম্মা চুপ করে আছে, কিছু বলছে না। আমি একের পর এক বলে যাচ্ছি। আম্মা চুপচাপ দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ডাক্তার এসে বলে, এই যে মিস্টার, আপনি আমার সাথে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। আমাকে বলছেন? হ্যাঁ আপনি। হ্যাঁ আসছি। যাওয়ার সময় আম্মাকে বলি, আম্মা আপনি বাসায় যান, আমি ইতিহার কাছে থাকবো। আল, রাতে তো নুসরাতের বাড়ির মানুষজন আসবে। আম্মা, বিয়েটা আর করছি না। আর তাছাড়া ইতিহার সাথে তো আমার ডিভোর্সও হয়নি। আপনি তো আমাকে মিথ্যে ডিভোর্সের কাগজ দেখিয়েছেন। আম্মা, কেন এসব করছেন?
যদি এতিহার কিছু হয়ে যায় তাহলে আমি কি সুখী হব? আম্মা চুপচাপ চলে গেছে। আমি ডাক্তারের সাথে গেলাম। দেখুন, আপনার স্ত্রীর দিন দিন অবনতি হচ্ছে। এভাবে চলতে থাকলে হয়তো 1 সপ্তাহের মধ্যে কোনো একটা হয়ে যাবে। তাই আমি বলি, একটা রিস্ক নেবেন কি? বুঝলাম না। আমি বলি, অপারেশন করাতে যাচ্ছি। আপনার শ্বশুর রাজি হচ্ছে না অপারেশন করাতে। আপনি চাইলে আমরা আগামীকাল অপারেশন করতে পারি। আগামীকাল একজন নিউরি বিশেষজ্ঞ আসবে, ওনাকে দিয়ে অপারেশন করিয়ে নিব। অপারেশন করালে সুস্থ হওয়ার চান্স কত %? ডাক্তার চুপ করে আছে, এখন আর কিছু বলছে না। তখন আমার দিকে তাকিয়ে বলল, তিলে তিলে মরার চাইতে একটা চান্স নিলে ভালো হতো। যদি হায়াত থাকে তাহলে বেঁচে যাবে, আর হায়াত না থাকলে তো কিছু করার নেই। আর তাছাড়া যেই স্যারের কথা বলছি উনি অনেক ভালো একজন ডাক্তার। ঠিক আছে, আমাকে আজকের দিনটা সময় দিন, আমি ভেবেচিন্তে আপনাকে জানাবো। ডাক্তারের সাথে কথা বলে এসে দেখি ইতিহার বাবা বসে আছে। আমি কাছে গিয়ে বলি, চাচা আপনি কিছু একটা বলতে চাইছেন, বলেন সেটা কি কথা? আল, তুমি জানো তোমাকে তোমার মা আজকে হাসপাতালে কেন নিয়ে এসেছে? হ্যাঁ, আম্মার ডাক্তার দেখাবে তাই। তখনই চাচা আমাকে বলে, না, ঠিক তা না। তোমাকে হাসপাতালে আনছে এতিয়ার সাথে দেখা করাতে, আর ওই দিন মার্কেটে এতিয়াকে পাঠিয়েছে তোমার সাথে দেখা করতে। মানে কি বলেন আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। শুধু তাই না, তোমার মা তোমাদের আলাদা করতে চায়নি, বরং কাছে রাখতে চাইছে। আল চুপ করে আছে। তখনই এতিহার বাবা যা বলছে তা শুনে আল থমকে গেছে। আল, তোমার আম্মা চেয়েছিল তুমি আর এতিহা একসাথে সারা জীবন থাকো, কিন্তু সেইটা বেশি দেরি হয়ে গেছে। যখন তুমি বাড়ি ছেড়ে চলে গেছো তখন আমি গেছিলাম তোমাদের বাড়িতে। তোমার পরিবারের সবার সাথে কথা বলেছি। তখন তোমার আম্মা রাজি হয়েছে এতিয়াকে তোমার বউ হিসেবে মেনে নিবে। আমরা সবাই সিদ্ধান্ত নেই এতিয়ার অপারেশন করাবো, কিন্তু এতিহা রাজি হয়নি, যার ফলে আজ এতিহা এমন অবস্থায় দাঁড়িয়ে আছে। চাচা, যা হবার তা হয়ে গেছে, কিন্তু এখন এতিহার অপারেশন করানোটা দরকার। এভাবে তিলে তিলে ইতিহাস শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে, তা কি করে মেনে নিব বলেন? আল, এখন অপারেশন করালে বাঁচার সম্ভাবনা একদমই নেই, তাই এভাবে যতদিন বাঁচবে ততদিন বেঁচে থাকতে দেই। কিন্তু তখনই এতিহার মা বলে, আল, আমি মনে করি এতিয়ার অপারেশন করানো দরকার। আমি বলছি তুমি ডাক্তারকে অনুমতি দিয়ে দাও। ঠিক আছে, তাই হবে। আল, আরও চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলে ভালো হতো। না, আর চিন্তা ভাবনার দরকার নেই, যা হবার হবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে এতিয়া বেঁচে যাবে, আর নয়তো মরে যাবে। এইটাই ফাইনাল। আমি ডাক্তারকে বলে দিলাম, আপনারা অপারেশন করার জন্য প্রস্তুতি নিন। ঠিক আছে, আগামীকাল অপারেশন করানো হবে। ওকে বলে এতিহার কাছে গেলাম। এতিহা ঘুমিয়ে আছে, ওর কপালে ছোট্ট করে একটা চুমু খেলাম। সব দোষ আমার। আমি যদি জোর করে তোমাকে আমার সাথে রাখতাম তাহলে আজকের দিনটা দেখতে হতো না। আমার চোখ বেয়ে পানি পড়ছে, কিন্তু কি করব? আমার চোখের পানি এতিহার গালে 2 ফোঁটা পড়তেই এতিহার চোখের পাপড়ি নাড়া দিয়ে খুলেছে। এতিহা তাকিয়ে দেখে আমি কান্না করছি। তখনই এতিহা বলে, আল, তুমি কান্না করছো কেন? চোখে কিছু একটা পড়েছে, তাই চোখ বেয়ে পানি পড়ছে। কথাটা বলে চোখটা মুছে দিলাম। এতিহা, তুমি কেন এমনটা করছো? কি করব বলো? তুমি তো বেশ আমাকে ভুলে গিয়ে থাকতে পারছো, কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই এমনটা করেছি। আচ্ছা, আমাকে একটু আদর করবে? যখনই ইতিহা বলছে তখনই আমি ওর গালে কপালে অনেকগুলো আদর করে দিলাম। ইতিহা আমাকে জড়িয়ে ধরে বলে, আল, আমার খুব বাঁচতে ইচ্ছে করছে, আমি বাঁচবো তো? ইতিহা, তোমার কিচ্ছু হবে না, তুমি বাঁচবে। বলেই ইতিহাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখছি। ইতিহা আমার কপালে ছোট ছোট কিস করতেছে। আজকের রাতটা আমি ইতিহার পাশে বসে কাটিয়ে দিলাম। ইতিহার মাথায় চুলগুলি জট বেঁধে গেছে, আমি মাথায় তেল দিয়ে আঁচড়িয়ে দিচ্ছি। আল, যদি আমি মরে যাই তাহলে তুমি আরেকটা বিয়ে করো, কেমন? তখনই আল এতিহার মুখ চেপে ধরেছে। তুমি মরে যাবে মানে? আমাকে একা রেখে তুমি যেতে পারবে? তুমি আমাকে রেখে একা গিয়েছিলে কি করে? তখনই আমার মন খারাপ হয়ে গেছে। ইতিহা ঘুরে আমার ঠোঁটে ছোট করে কিস করে আর বলে, আল, তোমার যাওয়া আর আমার অভিমান
দুইটাই সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু এখন তো আমি যেতে চাচ্ছি না, কিন্তু যেতে তো হবেই, তাই না? ইতিহা, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না। তুমি চলে গেলে আমিও তোমার সাথে চলে আসবো। একদম না। তুমি চলে আসলে সবাইকে এক করবে কে? আমি চাই তুমি আমার বাবা মায়ের সাথে থাকবে, আর তোমার বাবা মায়ের কাছেই আমার বাবা মাকে রাখবে। সবাই মিলে এক বাড়িতে থাকবে। তুমি বিয়ে করবে, তোমার বাচ্চা কাচ্চা হবে, সবাই ওদের নিয়ে খেলা করবে। আস্তে আস্তে আমার কথা তোমার মনে পড়বে না আর। এক সময় আমাকে সবাই ভুলে যাবে। লিলি আপুর কথা সবাই ভুলে গেছে। অনেক বলছো, আর না, আমি তোমাকে বউ হিসেবে পেয়েছি, আর সারা জীবন তোমাকে নিয়ে থাকবো। এখন ঘুরে বসো, মাথার চুলের জট অনেক লেগে আছে। থাক, আর ছুটতে হবে না। এখন আমাকে জড়িয়ে ধরে রাখো। আমাকে শক্ত করে ইতিহাস জড়িয়ে ধরে রাখছে, আর আমিও। ইতিহাস শরীরের গন্ধটা কতদিন পরে পেয়েছি। খুব ইচ্ছে করছে সারা জীবন এমনভাবে জড়িয়ে রাখি। ইতিহাস, তোমার মনে আছে আমাদের প্রথম রাতের কথা? ওই রাতটার কথা কি কখনো ভোলার মতো? আমার জীবনের প্রথম ভালোবাসা, যা তোমার কাছ থেকে পেয়েছি। আমার খুব ইচ্ছে ছিল এমন হাজারো রাত তোমার ভালোবাসায় শিখতে হব। তুমি সুস্থ হয়ে যাবে, তখন সব সময় তোমাকে খুব ভালোবাসবো। তুমি চাইলেও তোমাকে ছাড়বো না। হ্যাঁ, আমার ঠেকা লাগছে তোমাকে ছেড়ে যাইতে, কিন্তু ভাগ্যের কাছে অসহায় আমরা সবাই। হয়তো আল্লাহ চায় আমি খুব তাড়াতাড়ি তোমার থেকে দূরে সরে যাই। আচ্ছা, তুমি কি ভাবছো আমি এত সহজে তোমাকে যেতে দেব? বোকার মতো কথা কেন বলো? রোগটা আমার, আর আমি জানি কেমনটা হবে আমার সাথে। ঠিক তখনই ইতিহাস কেমন কেমন করছে। হঠাৎ করে কি সব শুরু করেছে। কিছুক্ষণের জন্য আমাদের পৃথিবীটা থমকে গেছে। তখনই ইতিহাস কেমন শুরু করেছে। আমি ডাক্তারকে ডাকতে লাগলাম। ডাক্তার দৌড়ে এসে ইতিহাসকে অক্সিজেন লাগিয়ে দিয়েছে। আরও অনেক কিছু করতে আরম্ভ করেছে। আমার দম বন্ধ হয়ে আসছে। অনেক চেষ্টার পরে ডাক্তার বলে, আপাতত কিছুক্ষণের জন্য বিপদমুক্ত আছে। দেখুন আল সাহেব, আমরা তো বলেছি ওনার সাথে বেশি কথা বলা যাবে না, তাও কেন কথা বলছেন? প্লিজ বাইরে যান। এতিহার বাবা আমাকে টেনে বাহিরে নিয়ে গেছে। এতিহার মা আমাদের বাড়িতে খবর দিছে। এক এক করে সবাই এসেছে, আর ওইদিকে সকল ডাক্তার বোর্ড মিটিং বসেছে। আম্মা আমাকে সান্ত্বনা দিচ্ছে। আল, যা হবার তা হবেই। এই নিয়ে এমনভাবে ভেঙে পড়লে তো হবে না। আমরাও চাই তুই আর ইতিহা দুজনে একসাথে থাক। বাবা, ভাইয়া, ভাবি সবাই আমাকে বোঝাতে লাগলো। সবার একটাই কথা, ইতিহাস সুস্থ হয়ে যাবে। কিন্তু আমার মন বলছে ইতিহাস আমার সাথে সংসার করবে না। তখনই ডাক্তার এসে বলে, দেখুন কন্ডিশন খুবই খারাপ। আপনারা যদি দেরি করেন তাহলে বাঁচানোটা একদমই হাতের বাইরে চলে যাবে। ঠিক আছে, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আমরা সম্মতি দিলাম। হ্যাঁ ডাক্তার, আপনাকে অনুমতি দিলাম। ঠিক আছে। ডাক্তার চলে গেছে। আমরা সবাই বসে আছি। এমন সময় আবার ডাক্তার এসে বলে, আল সাহেব, আপনি তো ওনার স্বামী, আপনি রুগীর গার্জেন হিসাবে এখানে সাইন করে দেন। কাগজটা আল হাতে নিয়ে বলে, ডাক্তার ইতিহাস, কিছু হবে না তো? দেখুন আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাতে। আল সাইন করে দাও। হ্যাঁ বাবা, সাইন করে দাও। নেন, সাইন করে দিলাম। সাইন করার সময় বুকের বাম পাশের হার্টবিট বেড়ে গেছে। হাত কাঁপাকাঁপি শুরু করেছে, তাও সাইনটা করেছি। একমাত্র মনের জোরে এদিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে। যাবার আগে ওর কপালে ছোট্ট করে একটা কিস করে দিলাম। সবাই আল্লাহকে ডাকতে আরম্ভ করেছি, যদি আল্লাহ আমাদের এসব দেখে কিছুটা দয়াময়া হয়। প্রায় 3 ঘন্টা অপারেশন করানোর পর ডাক্তার রুম থেকে বেরিয়েছে। সবার আগে আমি গিয়ে জিজ্ঞেস করেছি, ডাক্তার ইতিহাস কেমন আছে? স্যার, মিস্টার আল, আমাদের ক্ষমা করে দেন। কথাটা শোনা মাত্রই আমি নিচে বসে গেছি। তখন ডাক্তার বলে, আল সাহেব, ইতিহা আপনার সাথে কিছু কথা বলবে, হয়তো আর 10 মিনিটের মতোই আছে।
আমি দৌড়ে রুমে গেলাম। গিয়ে দেখি এতিহার মাথায় ব্যান্ডেজ করানো। আমার দিকে তাকিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে। এতিহার পাশে বসেছি। এতিহা হাতটা ধরেছে। আল, আমাকে ক্ষমা করে দিও। আর তোমার কাছে একটা অনুরোধ, তুমি আমার বাবা মাকে দেখো। আর হ্যাঁ, তুমি কিন্তু আবার বিয়ে করবে। সব করব, কিন্তু বিয়ে করতে পারবো না। আমাকে একটু জড়িয়ে ধরবে? খুব ইচ্ছে করছে তোমার শরীরের গন্ধটা নিয়ে মরতে। আমি এতিয়াকে জড়িয়ে ধরেছি। এতিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। তখনই এতিহা বলে, আল, আমি মরে গেলে তুমি কিন্তু কান্না করো না, কারণ তুমি ভেঙে পড়লে আমার মা বাবা আরো ভেঙে পড়বে। এতিয়া থেকে যাও, প্লিজ থেকে যাও। এর মাঝে এক এক করে সবাই এসেছে। আমি এতিয়াকে থাকার অনুরোধ করছি, আর এতিয়া আমাকে না বলে চলে গেছে। সবাই কান্নায় ভেঙে পড়েছে। আমি একদম চুপচাপ হয়ে গেলাম, কারোর সাথে কোনো কথা বলি নাই। সবাই কান্নার রোল পড়ে যাচ্ছে। দেখতে দেখতে এতিয়ার লাশটা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসলাম। মেহমান সবাই এসেছে। সবশেষে জানাজা হয়ে গেছে। এরপর মাটি দেওয়া হলো। আমি এতিহার কবরের পাশে দাঁড়িয়ে রইলাম। আল, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? সন্ধ্যা নেমে এসেছে, বাড়িতে চলো। আল কিছু বলেনি। আলকে সবাই টানাটানি করে বাড়িতে নিয়ে এসেছে। দেখতে দেখতে 5 দিন চলে গেছে। আল, এভাবে থাকলে কি হবে? যা হবার তা হয়ে গেছে। আমরা এটার জন্য দায়, আর আমরা কি বুঝতে পারতাম এতিহা তোকে ছেড়ে এমনভাবে চলে যাবে? আল, তুমি যদি এমনটা করো তাহলে আমরা কি করব বলো? আল, এতিহার চলে যাওয়াটা অনেক কষ্টের, বুঝতে পারছি, কিন্তু এমনভাবে থাকলে হবে? বাবা আল, তুই ঠিক আগের মতো হয়ে যা প্লিজ। ঠিক আছে, তাই হবে। এখন তোমরা আমাকে কথা দাও, সবাই সবকিছু বলে ঠিক আগের মতোই হয়ে যাবে। চাচা বাবা আমার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, কথা দিতেছি, তুই যেমনটা চাস তেমনটাই হবে। চাচা চাচি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে, সবাই আমাদের সাথেই থাকবে। ঠিক আছে, তাই হবে। আজ থেকে আমরা ঠিক আগের মতোই থাকবো। এবার তো তুই খাওয়া দাওয়াটা কর ঠিক মতো। ঠিক আছে, তাই হবে। আমি ওয়াশরুমে গেলাম। দরজা বন্ধ করে অনেক কান্না করেছি, যা ঝর্ণার পানির সাথে মিশে গেছে। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, আমিও ঠিক কলেজে যেতে আরম্ভ করেছি। আগের চাইতে বেশি মনোযোগী হলাম। আমার পড়া শেষ, নিজেই একটা ছোট ব্যবসা আরম্ভ করছি। প্রতিদিন 2 বার করে ইতিহার কবরের পাশে বসে থাকি আর গল্প করি। অনেকেই আমাকে পাগল মনে করে, কিন্তু আমি তো জানি আমি কেন এমনটা করি। বাড়িতে আসলেই চাচা চাচি বাবা মা আমার বিয়ের কথা বলে। আজ এক প্রকার আম্মা জোর করেই বলে, আল, তুই বিয়ে কবে করবি বল? আম্মা, আমি তো বিয়ে করেছি, আর বিয়ে করতে চাই না। আমার বউ এতিয়া থাকবে, যতদিন বেঁচে থাকবো ঠিক ততদিন। তাই নতুন করে আর কাউকে ভালোবাসতে পারবো না। তাই বিয়ে করার কোনো মানেই হয় না। আমি আর বিয়ে করতে পারবো না। কেন? আবার বিয়ে করা মানেই সমঝোতা করা আরেকটা মেয়ের সাথে। আমি সেই মেয়েটাকে ভালোবাসতে পারবো না, আর দিন দিন মেয়েটি অবহেলিত হতে থাকবে। আল, এমন অনেক আছে যাদের বউ মারা যায়, তারা আবার বিয়ে করে, তুমিও করে নাও। আমি তাদের মতো হতে চাই না। হয়তো সামাজিকভাবে বিয়েটা হবে, কিন্তু আমার মন কি সেই মেয়েটার জায়গা করে নিতে পারবে? যদিও পারে, কিন্তু আমি চাই না নতুন কোনো একটা মেয়ে এসে আমার মন থেকে ইতিহার জায়গাটা দখল করুক। তাই দয়া করে আমাকে আমার মতো করেই থাকতে দাও। সবাইকে বুঝিয়ে আমি রুমে এসে ইতিহার ছবির দিকে তাকিয়ে বলি, ইতিহা, তুমি বলেছিলে আমি তোমাকে ভুলে যাব। দেখছো, আমি তোমাকে ভুলিনি, আর কখনো ভুলতে চাইবো না। ভালো থেকেও পারে, আর আমি ভালো থাকবো তোমাকে ভালোবেসে, তোমার স্মৃতিগুলো নিয়ে।